হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে আমার আড্ডাতে মানে ঝিলমিলের আড্ডাতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তোমরা এসো আমার সঙ্গে গল্প করতে। আজকে আমাদের যে গল্পটা হবে সেই গল্পটার বিষয় হলো রূপ নাকি গুণ, কোনটা আমাদের জীবনে সব থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কোনটা না হলে আমাদের জীবন চলে না। এই টপিকটার ওপরেই আজকের গল্প আছে। গল্প চলে যাই, চলো। আজকে আমি দুজন বান্ধবীর কথা বলবো। একজনের নাম হলো সঞ্জনা, আরেকজনের নাম হলো রূপাঞ্জনা। পাশাপাশি বাড়ি, ছোটোবেলা থেকেই ভীষণ ভালো বন্ধু তারা। তাদের মধ্যে এত বন্ধুত্ব ছিল যে অনেকেই তাদেরকে দেখে দুই বোন ভাবতো, কিন্তু আবার বলতো যে রূপাঞ্জনা এত সুন্দর, সঞ্জনা তো গায়ের রং কালো। এত ভাব হলেও বোন বলে তো মনে হয় না, কারণ মানুষের এক বোন এত সুন্দর, আরেক বোন এরকম তো হতেই পারে না। যাই হোক, এই রূপটা নিয়ে তাদের ছোটোবেলা থেকেই দুজনকে অনেক কিছু মন্তব্য শুনতে হতো। রূপাঞ্জনা যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল, তাই জন্য সবারই কাছে একটু স্পেশাল ট্রিটমেন্ট সে পেতই। মানে কি, যখন ছোট ছিল তখন তার গালটা কেউ টিপে দিত, তাকে একটু আদর করতো, না জানলেও রাস্তাঘাটে, বাসে, যেখানেই মায়ের সঙ্গে যেত বা বন্ধুদের সঙ্গে খেলতে যেত, সামনের মাঠে, পাশাপাশি বাড়িগুলোতে যেত, সবাই তাকে খুব ভালোবাসতো। এত মিষ্টি ছিল দেখতে। বাচ্চাকে সবাই ভালোবাসে, কিন্তু তবুও দেখবে তো যারা একটু মিষ্টি দেখতে, একটু কিউট টাইপের একদম, তাদেরকে দেখে আমাদেরকে বেশি ইচ্ছা হয় না একটু কোলে নিই, একটু গাল টিপে দিই, একটু ভালোবাসি, আদর করি, তাই না? হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নর্মাল। তাই জন্য কি বলো তো, সবাই রূপাঞ্জনাকে একটু বেশি মানে ভালোবাসতো। সঞ্জনাও ভালো ছিল, কিন্তু কি বলো তো, ওর ছোটোবেলা থেকেই ছিল কি একটু গায়ের রঙটা ওর কালো ছিল, আর একটু মোটা সোটা টাইপের ও ছোটোবেলা থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই বড় হয়, একসঙ্গে স্কুলে যাওয়া, গান শিখতে যাওয়া, যেমন আর 5টা মেয়ে বড় হয় তারাও দুজনে বড় হতে থাকে। কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স এটাই ছিল, রূপাঞ্জনা ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু কাজকর্ম বলো, যে কোনো পড়াশুনোই বলো, সে কিন্তু সঞ্জনার থেকে কিন্তু পিছিয়ে ছিল। আর সঞ্জনা, ও কিন্তু পড়াশুনো, আঁকা, গান, তারপরে যে কোনো কিছু, ঘর সাজানো, এমনকি পুজোতে, সরস্বতী পুজোর সময় ওদের যে ঠাকুরটা পাড়াতে হতো, আলপনা আঁকা, ফল কাটা, প্যান্ডেলে ঠাকুরের সমস্ত কিছু সুন্দর করে ডেকোরেট করা, সেটা কিন্তু সঞ্জনাই করতো, কারণ সঞ্জনা এগুলো খুব ভালো পারতো। তবে দুঃখের বিষয় কি জানো তো, যখন কি হতো, মানে ওই পুজো মণ্ডপে কোনো স্পেশাল গেস্ট আসতো, তাকে ফুল দিতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, তখন কিন্তু প্যান্ডেলের অন্যান্য সদস্যরা রূপাঞ্জনাকেই বেছে নিত। কারণ রূপাঞ্জনা কী ছিল, খুব মিষ্টি দেখতে ছিল, কিউট ছিল, একটু অ্যাট্রাকটিভ ছিল। তাই জন্য পর্দার পিছনের কাজগুলো সঞ্জনা করলেও রূপাঞ্জনাকেই সামনে নিয়ে আসা হতো, গেস্টদের অভ্যর্থনা জানানোর জন্য, ফুল দেওয়ার জন্য, সমস্ত কিছু। আর রূপাঞ্জনা এইভাবেই সবারই কাছে পরিচিত হয়ে যেত। আর সঞ্জনা যদিও প্যান্ডেল সাজাতো, আলপনা আঁকতো, সুন্দর করে প্যান্ডেলের সমস্ত কিছু কাজকর্ম করতো, তবুও কি বলো তো, তবুও হচ্ছে সঞ্জনা সকলের কাছে তার পরিচয়টা মানে নিয়ে আসতে পারতো না। মানে কি, ও পর্দার আড়ালেই রয়ে যেত। ওর যে আসল কথা, একটা কথাই আছে, পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি, এটাই হয়ে আসতো ওদের সঙ্গে। তারপরে আস্তে আস্তে ওরা বড় হয়, ওদের বিয়েও হয়। রূপাঞ্জনা যেহেতু পড়াশুনোতে সব দিনই ভালো ছিল, তাই জন্য ও একটা জব করে। মানে ও কি, সবাই বলছিল কি জানি, মোটা কালো, ওর কি বিয়ে হবে, তার থেকে একটা চাকরি টাকরি করলে ভালো।
আর কি রূপাঞ্জনা দেখতে সুন্দর ছিল ঠিকই, কিন্তু ও সব দিন সব কিছু ক্যাজুয়ালি নিত, পড়াশোনাটাকেও অতটা মানে ইম্পর্টেন্স দেয়নি। সব হচ্ছে তো হচ্ছে, চলছে তো চলছে, এরকম। তো ওর ছোটোবেলা থেকে একটু বড় হওয়ার পর থেকে কি হয়, ওর বাড়ি ওকে মানে ওর হচ্ছে অনেক ছেলের বাড়ি থেকে প্রস্তাব আসে ভালো ভালো। তো ওর তো বিয়ে ঠিক হয়ে যায়। তার এক মাস নয়, মানে কয়েক মাসের মধ্যে সঞ্জনার বাবা মাও ওর দেখাশুনো করে একটা বিয়ে দিয়ে দেয়। ভালো ছেলে ছিল না, মানে ছেলের একটা দোকান ছিল, কিন্তু ওর মা বাবা বলছিল তাতে কি, ছেলের বাড়িতে সম্পত্তি আছে, জমি জায়গা আছে, হ্যাঁ, আর হচ্ছে তুইও তো চাকরি করিস, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, তাহলে তোদের তো টাকা পয়সার কোনো অভাব হবে না। দেখ, বিয়েটা ভীষণ জরুরি জীবনে, আমরা যতই উন্নতি করে নিই না কেন, বলি ছেলে মেয়ে সমান সব কিছু, তবুও আমরা তো আমাদের এই সমাজটাকে পাল্টাতে পারবো না। সমাজে যারা বলে যে ছেলে মেয়ে সব সমান, কি ব্যাপার, বিয়ে করলেই কি না করলেই কি, হ্যাঁ, তারাও কিন্তু দেখবি যা নিজের বাড়িতে তার ছেলে মেয়ের বিয়ে দেয়, এবং তারাও মানে মনে করে জীবনে বিয়েটা ইম্পর্ট্যান্ট, ওরা বলার সময় সবাই বলে। তো এই রকম করে সঞ্জনার ইচ্ছে না থাকলেও একটি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। ছেলেটি দেখতে শুনতে মোটামুটি ছিল, মানে খুব যে সুন্দর ছিল তা নয়, কিন্তু ওই আর কি, ছেলেদের সৌন্দর্যটা তো অতটা দেখবে তুমি আজকালকার দিনে, তোমরা দেখবে আজকালকার দিনে অতটা ম্যাটারও করে না যতটা মেয়েদের সৌন্দর্যটা আমাদের কাছে ইম্পর্টেন্স পায়। মানে কি, ছেলেরা যদি ভালো টাকা রোজগার করে তাহলে ছেলেদের ওর লুকসটা অতটা ম্যাটার করে না, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে আমি মনে করি। এবারে যারা মনে করো হাই ক্লাস, তাদের কথা বাদ দাও, হ্যাঁ। তো আমি যাদের গল্প বলছি তারা দুজনেই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো বিয়ে হয়ে যায়, যেহেতু রূপাঞ্জনার বিয়ে হয়ে গেছিলো একটি ভালো ছেলের সঙ্গে, হ্যাঁ, ছেলে ছিল ডক্টর এবং খুবই অভিজাত ফ্যামিলির একটি ছেলের সঙ্গে, ঠিক আছে। আর তখন কি, পাড়া প্রতিবেশীরা অনেকেই বললো, বাবা দুজন বন্ধু ছিল, একজনের বিয়ে হয়ে গেল, আরেকজনের কবে হবে, মানে কি, আমরা সমাজে যতটাই এগিয়ে যাই না কেন, কিছু কিছু এমন কিছু ব্যাপার আছে যেগুলো এখনও পাল্টায়নি। যেমন সমাজের কিছু কাকিমা পিসিমা দেখবে, ওদের ভীষণ চিন্তা হয় যদি মনে করো পাড়া প্রতিবেশীর কোনো মেয়ে থাকে এবং তার যদি 23-24 বছর বয়স হয়ে যায়, ওহ, মা বাবার হয়তো অত চিন্তা হয় না, কিন্তু ওদের চিন্তায় রাত্রেবেলার ঘুম হয় না। ঠিক বললাম কি না বন্ধুরা? তোমরা জানিও কিন্তু অবশ্যই। তো যাই হোক, দুজনের বিয়ে হয়ে গেল, ঠিক আছে। 1 বছর পর দুজনেই বাড়ি এলো, ঠিক আছে। রূপাঞ্জনাকে তার সঞ্জনা বলল যে কেমন আছিস, বলল অনেক পাল্টে গেছে, মানে রূপাঞ্জনার যে সেই রূপ ছিল তাকে দেখে চেনাই যাচ্ছে না, এখন অনেক পাল্টে গেছে। মানে রূপাঞ্জনার চোখের নিচে মানে কালি পড়েছে, যে সৌন্দর্য, যে চোখে মুখে সবসময় একটা আনন্দের আভাস থাকতো, সেই আনন্দটাও যেন কোথায় হারিয়ে গেছে। সঞ্জনা বলল, কী রে, তোর এরকম কেন অবস্থা, তুই এত ভালো ছেলের সঙ্গে বিয়ে করেছিস, এত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে, তোর তো ভালো থাকা উচিত, আনন্দে থাকা উচিত। তখন রূপাঞ্জনা বলল, আমার কথা ছাড়, তুই কেমন আছিস? আমি যেমন ছিলাম তেমনই আছি, মানে সঞ্জনা বলল যে আমি আগেও শুনতাম যে সব সময় আমি কেমন দেখতে সেই নিয়ে লোক আমাকে ক্রিটিসাইজ করতো শ্বশুর বাড়িতে গিয়ে, কিন্তু সেইটার কিছু বদল হয়নি, অনেক কিছুই বদলে গেছে ঠিকই, কিন্তু সেই জিনিসটা একই রকম রয়ে গেছে। তখন রূপাঞ্জনা বলল, মন খারাপ করিস না, জীবনে যে রূপবতী হলেই জীবনে কখনো কোনো সমস্যা আসে না, এটা কিন্তু ভুল কথা। তাহলে আমি হয়তো সর্বাঙ্গীন সুখী হতাম, সর্বদিক থেকে সুখী হতাম। কেন? ওর সঞ্জনা বলল, কেন তুই সুখী নোস? বলল, তখন রূপাঞ্জনা বলল, দেখ, তুই তো আমার খুব প্রিয় বন্ধু, সবার কাছে সব কথা না বলতে পারলেও তোকে আমি বলছি, বিয়েটা হয়তো আমি আর টিকিয়ে রাখতে পারবো না, কারণ ছোটোবেলা থেকে আমি বাড়িতে খুব ভালো, হয়তো মনে কর প্রচুর টাকার প্রাচুর্য আমার ছিল না ঠিকই, কিন্তু ভালো সবাই বাসতো, বাবা মা ঠাম্মি
সবাই আমাকে প্রচণ্ড ভীষণ ভালোবাসতো, ভালোবাসার কমতি আমি কখনো পাইনি, কিন্তু ওখানে গিয়ে শুধু অবহেলাই পেয়েছি। প্রথমে তো মনে কর আমাকে বারবারই শোনাতো আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, শুধু রূপ থাকলেই হলো না কি, শিক্ষাগত ওরা তো দেখেই নিয়ে গেছিলো বল। এখন মানে এদিকে ওরা হাউস ওয়াইফ চাইতো, ওরা বলেই দিয়েছিল যে ওই জন্যই ওরা মানে এমন কিছু বেশি শিক্ষিত আমি তো নই, এটা দেখেই নিয়ে গেছিলো, শুধু আমাকে দেখতে ভালো সুন্দর। এখন যেমন ওইটা মানে ওদের কাছে কোনো ব্যাপার নয়, ওরা কথায় কথায় কথা শোনায়, আমার বাবা মাকে নিয়ে কথা বলে, আমার কোনো স্ট্যাটাস নেই। আর আমার যে হাজব্যান্ড, ও তো ওর বন্ধুদের সঙ্গে আমার তো মানে পরিচয় করাতেই লজ্জা পায়, নাকি শুধু আমার কোনো কোয়ালিফিকেশানই নেই, এরকম একটা আর্টসে পড়া একটা গ্র্যাজুয়েট মেয়ের সঙ্গে বেরোনো যায় না, নাকি ওর লজ্জা পায়, ওকে লজ্জা হয় আর কি। তো অবহেলা অবহেলা আর অবহেলা, ছোটোখাটো অনেক ঘটনাই আছে। সবাই যে বাড়িতে এসে বউ পিটায় তবেই যে বউরা অত্যাচারিত হয় সেটা কিন্তু নয়। অনেক অবহেলা যেগুলো আমরা কারো কাছে হয়তো বলে বোঝাতে পারবো না, সেগুলো শুধু অনুভূতিতে অনুভব হয়, সেগুলো আমরা শুধু ফিল করি। এই জন্য আমার মনে হচ্ছে কি জানিস, আমি আমার এত বড়লোক শ্বশুরবাড়ির থেকে আমার গরিব বাবার বাড়িতে অনেক বেশি ভালো ছিলাম। আর আমি চাই না রে যেতে, দেখি বাবাকে যদি বোঝাতে পারি। ইচ্ছা নেই আমার যাওয়ার আর শ্বশুরবাড়িতে ফিরে, অনেক করলাম রে শ্বশুরবাড়ি। সঞ্জনাও তখন কাঁদছে, রূপাঞ্জনা বলে তুই কাঁদছিস কেন, তুই তো সেলফ ডিপেন্ডেন্ট, তুই তো চাকরি করিস, তোর আর কি বল। তখন সঞ্জনা বলল তুই কোয়ালিফাইড নয় তাই জন্য তোকে বলছে, আর আমি ম্যাথসে মাস্টার্স করেছি, এমএসসি পাস। আমাদের গ্রাম থেকে বল এটাই মানে করাটাই একটা ভীষণ চ্যালেঞ্জিং, ভালো টিচার্স নেই, দূরে পড়তে যেতে হয়, বাসেরও সুব্যবস্থা নেই। তো তার মধ্যেও দেখ আমি জানতাম আমি দেখতে সুন্দর নই, তাহলে আমাকে পড়াশোনাটাই ভালো করে করতে হবে, এবং ভালোবাসতাম আমি পড়াশোনা করতে, বাড়িতেও সেটাই আমাকে শিখিয়েছিল ছোটোবেলা থেকে। কিন্তু তুই দেখ আমি সুন্দর নই, এটা তো ওরা দেখেই আমাকে বিয়ে করে নিয়ে গেছিলো। কিন্তু আমার শাশুড়ির কাছে এবং আমার ননদদের কাছে এখন এটাই যেন হাসির একটা আর ক্রিটিসাইজ করার একটা মানে মেন বিষয় হয়ে গেছে। দিন রাত উঠতে বসতে সব সময় শুধু আমার রং, আমার মোটাপা, এই নিয়েই ওদের আলোচনা, হাসি ঠাট্টা। আর আমার হাজব্যান্ড, ওর কথা তো যত কম বলবো ততই ভালো। বাড়িতে যে একটা মানুষ আছে ও হয়তো সেটা বুঝতেই পারে না, আসে খায়, রেস্ট নেয়, আবার চলেই যায় কাজে। বিজনেস একটা দোকান আছে, তো জানিস দোকান আছে, ঠিক আছে, দোকান থেকে রোজগার কিন্তু ওর ভালোই হয়, হয়তো সরকারি চাকরি করে না ঠিকই, কিন্তু টাকা ইনকামও করে, এবং টাকাটার জন্যে যে আমাদের ঘরে কোনো অশান্তি হয় অভাব নিয়ে অনটন নিয়ে তা কিন্তু নয়। হ্যাঁ এটা ঠিক যে আমার শাশুড়ি মা মাঝে মাঝে যখনই আমার মাসের শেষে বেতনটা হয় বলে যে রূপে নয় গুণে অন্তত যদি একটু থাকো, টাকা পয়সা দিয়ে সংসারে একটু যদি কিছু হয় তো টাকাটা দিয়ে দাও, আর কি করবে বলো, তোমার তো এটাই এখন সব কিছু, এই বাড়িটাই তোমার বাড়ি, এটাই তোমার সব কিছু। তো সব সময় যদি বাপের বাড়িতে টাকা পাঠাবো, মা বাবার কাছে টাকা পাঠাবো, এই রকম মানসিকতা মনে মনে থাকে, সেটা পাল্টাও। অতই যদি মা বাবার চিন্তা ছিল তাহলে তো মা বাবার কাছেই থাকতে পারতে, তাই না? এমন কিছু কথা বলে যার জন্য আমি আর টাকাটা নিজের কাছে সত্যিই রাখতে পারি না, আমি দিয়ে দিই। অবশ্য আমার হাজব্যান্ড আমাকে টাকা নিয়ে কখনো কিছু বলেও না, বা কে আমাকে টোন্ট করলো আমার রূপ নিয়ে, আমি দেখতে খারাপ এই নিয়ে, সেই ব্যাপারেও কখনো কোনো প্রতিবাদ করে না। ও ভীষণ উদাসীন থাকে, ওর ক্লাব, ওর পার্টি, ওর সামান্য আমাদের গ্রামে যে পলিটিক্স আছে না, মানে যে আমাদের পার্টি আছে কমিউনিস্ট পার্টি, ওর সঙ্গেও ও যুক্ত আছে। তো ও ভীষণই ব্যস্ত থাকে বিজনেস নিয়ে, দলের কাজ নিয়ে, বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাব, পার্টি। আমার জন্য আমি যে একজন মানুষ ওর জীবনে আছি
সেটা ও বুঝতেই পারে না, যেন ও যেন জানেই না সেটা। তো সেই জায়গাতে আমি কেন থাকবো বল, যেখানে না তো আমার কোনো অস্তিত্ব আছে বলে, যাকে দেখে আমি গেছি মানে আমার হাজব্যান্ড, তার কাছে আমার কোনো অস্তিত্বই নেই। আমি অনুভবই করতে পারি না যে আমার বিয়ে হয়েছে। আমি শুধু মনে করি যেমন আমি একা ছিলাম, একা তো সেইরকমই আছি, কিন্তু এমন একটা অজানা জায়গায় গেছি যেখানে আমার কোনো সম্মান নেই, আমার কোনো ভালোবাসা নেই। আমি মনে করি আমার এই বৃদ্ধ মা বাবার কাছে যদি আমি থাকি এবং আমি আমার বাবা মাকে সাথ দিতে পারি, সেটা টাকা পয়সা দিয়েই হোক কিংবা নিজে সশরীরে থেকেই হোক, সেইটা বোধহয় অনেক সম্মানের হবে আমার কাছে। লোকের বাড়িতে শুধু শুধু লাথি ঝাঁটা খাওয়ার জন্য নাই বা বাঁচলাম বল, একটাই তো জীবন। রূপাঞ্জনা তখন বলল, তুই ঠিকই বলছিস, কিন্তু কি বলতো, সমাজ কি আমাদেরকে মেনে নেবে? সমাজের ওই কাকিমা জেঠিমা যারা আমাদের বিয়ের আগে খুব চিন্তিত ছিল, তারা এখন কি করবে? তারা তো আবার আমার বাবা মাকে, তোর বাবা মাকে বিভিন্ন রকমভাবে কটূক্তি করবে, তাই না? তো আমাদের কি শ্বশুরবাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় আছে আর? সঞ্জনা বলল, কেন নেই, অবশ্যই আছে। আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি তো একটা চাকরি করি, বিয়েটাই কি জীবনের সব কিছু? বিয়ে 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 তো করলাম। দেখ, আমি না হয় রূপবতী নই, সুন্দরী নই, কিন্তু তোর তো সৌন্দর্য অনেক আছে। ছোটোবেলা থেকেই তোর সৌন্দর্যের জন্য, তোর এই সুন্দর মুখটার জন্য সবারই কাছে তুই ভালোবাসা পেয়ে এসেছিস। তুই কি জীবনে সুখী হতে পারলি? অ্যাকচুয়ালি কী জানিস তো, একটাই জীবন। কে কি বললো, কে কি ভাবলো, তার জন্য না বেঁচে আমরা নিজেরা কতটা ভালো আছি সেই ব্যাপারটা যদি দেখি, তাহলে হয়তো অনেকটা বেশি সুখী হব আমরা। রূপাঞ্জনা বলল, তুই ঠিক বলেছিস, কিন্তু কি বলতো, আমাকে শ্বশুরবাড়ি ফেরত যেতেই হবে যতক্ষণ পর্যন্ত না আমি মরে যাচ্ছি। কারণ আমি তো একটা চাকরিও করি না, আমার একটা ছোট ভাই, তার পড়াশুনো আছে। আমি বাবা মাকে যদি এখন বলি তোমাদের এই অভাবের সংসারে আমি এসে আবার উপস্থিত হব, আমার বাবা মা হয়তো আত্মহত্যা করবে। কাজেই আমার জীবনটা আমি বাবা মা ভাইয়ের মুখ চেয়ে না হয় কাটিয়েই দিলাম ওখানে। কিছু কথা, কিছু অপমান অবহেলা সহ্য করতে থাকবো, জানি না কতদিন বেঁচে থাকবো এইভাবে, কিন্তু এটা আমাকে মেনে নিতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই রে। সঞ্জনা রূপাঞ্জনার চোখ মুছিয়ে বলল, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোর আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তুই সুন্দরী হয়েও বাইরের লোকের কাছে অনেক সুখী হলেও আমি বুঝতে পারছি তোর জীবনে কতটা কষ্ট। কিন্তু আমার কি বলতো, হ্যাঁ, আমার ব্যাপারটা কি জানিস তো, যেহেতু আমি সুন্দরী নই, আমি যদি আজকে ছেড়ে চলেও আসি, সবাই বুঝতে পারবে এত বাজে দেখতে, শ্বশুরবাড়ির লোক কী করেই বা নিয়ে সংসার করবে। যদিও দেখে নিয়ে গেছিলো, কিন্তু দিন দিন তো যেন আরও জলহস্তির মতো মোটা হচ্ছে, পাড়ার কাকিমা জেঠিমা তাই বলে, তাই না রে? তা থাক, বলছে তো আমাকে গেলেও ওখানে কথা শোনাবে, এখানেও কথা শুনি, না হয় বাবা মায়ের কাছেই রয়ে গেলাম। বাবা মায়েরও একটু সাশ্রয় হলো টাকা পয়সার, কারণ ওরাও তো ভীষণ অভাবী, ওদের দুটি খাওয়া পড়া জুটাতেই খুব কষ্ট হয়। আয় বড় নাম তো ঘুচেই গেছে। এখন আমার পরিচয় শুধুই আমি একজন টিচার। যদিন বাঁচবো আত্মসম্মানের সঙ্গে বাঁচবো, এটাই আমার ইচ্ছা। এরপর আর কি হলো, সঞ্জনা বাবা মায়ের কাছে রয়ে গেল। প্রথমে সঞ্জনার বাবা মা একটু আপত্তি জানালেও পরে বুঝতে পেরেছিল তারা মেয়ের খুব কষ্ট। মেয়েটা যদি এরকম করে দিনের পর দিন এত কাজ কর্ম করার পরেও শ্বশুরবাড়িতে কারো শুধু বাইরের রূপটার জন্য এত কষ্ট পায়, তার থেকে মেয়ে না হয় থেকেই যাক। আগেও লোক অনেক কথা মন্তব্য বলতো, অনেক মন্তব্য করতো, কথা শোনাতো, এখনও না হয় শোনাবে, তাতে কী বা আসে যায়। রূপাঞ্জনা ফিরে গেল শ্বশুরবাড়িতে। এখন দুজনেই আছে, সঞ্জনা তার বাড়িতে আছে, রূপাঞ্জনা তার শ্বশুর বাড়িতে আছে। কিন্তু কি জানো বন্ধুরা, সঞ্জনা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে নিজের গুণ, নিজের শিক্ষা, নিজের ট্যালেন্ট এর জন্য না
মোটামুটি নিজের জীবনটা, বাবা মায়ের জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। তার শ্বশুরবাড়ির বাইরেও একটা জগৎ তৈরি হয়েছে। কিন্তু রূপাঞ্জনা যেহেতু পড়াশোনাতে কোনো দিনই ভালো ছিল না, নিজের রূপ সৌন্দর্য এত প্রশংসা শুনেছিল এই নিয়ে, সে ভাবতো জীবনের বোধহয় সব কিছু তার পাওয়া হয়ে গেছে। কিন্তু যেহেতু সে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারেনি এবং তার বাবা মায়ের সেই সামর্থ্যও ছিল না পরবর্তীকালে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে তাকে পড়িয়ে তাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানোর, তাই সে ওই জীবনটাই বেছে নিয়েছিল। কিন্তু আমি জানি না এদের ভবিষ্যতে কি আছে। যেটা চলছে, সঞ্জনা এখন স্বাধীন, স্বাবলম্বী, খুব সাহসী একটা মেয়ে, মা বাবার পাশে আছে। আর রূপাঞ্জনা মানিয়ে নিচ্ছে, মানিয়ে চলছে এবং প্রত্যেক দিন একটা সমঝোতা করে নিচ্ছে জীবনের সঙ্গে। চোখের জলে বালিশ ভিজে এরকম গ্রাম বাংলার অনেক মেয়ে আছে, তারই মধ্যে রূপাঞ্জনাও একজন। আর বিয়ে হয়েও স্বামী ছাড়া সংসার ছেড়ে চলে যাওয়া মেয়েদের মধ্যে সঞ্জনা একজন। এই দুজন মেয়ের গল্প এখানেই শেষ হলো। আচ্ছা, এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, যে রূপ আর গুণ, যে গুণটা ছিল সঞ্জনার মধ্যে, তার জীবনটাও তোমরা জানলে, আর যে সুন্দর অসাধারণ রূপের অধিকারী ছিল রূপাঞ্জনা, তার গল্পও তোমরা শুনলে। এখন তোমরা আমাকে বলো যে কে জীবনে সুখী হলো, বা কে জীবনে বেটার জীবন পেল, আর কে জাস্ট কষ্ট আর কষ্ট আর অপমান। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে কি গল্পটার সারাংশ দাঁড়ালো। গুণ মানুষকে তাও বেঁচে থাকার মতো রসদটুকু দিতে পারে, রূপ সৌন্দর্য মানুষের খুবই সাময়িক। একটা সময় হয়তো এর কিছুটা মূল্য পাওয়া গেলেও লং টার্মে যদি দেখতে যাও তাহলে কিন্তু এর খুব একটা গুরুত্ব থাকে না। আমার এটাই মনে হলো। আমি চাই তোমরাও তোমাদের অভিমত আমার কমেন্ট বক্সে এসে রেখে যাও। আর কিছু নেই, গল্পটা এখানেই শেষ হলো। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে আমার পাশে থেকো। বাই বাই।